দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ৭৪। সকাল এসেছে, কিন্তু মনে হয় না দিনটা শুরু হয়েছে। চারপাশে আলো আছে, তবু অদ্ভুত এক শূন্যতা ভেসে বেড়াচ্ছে। ঘরের জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছে, কিন্তু সেই আলো উষ্ণ নয়, বরং নীরব। পাখিরা ডাকছে, অথচ সেই ডাকে আনন্দ নেই, শুধু শব্দ আছে, যেন প্রকৃতি নিজের কাজ করে যাচ্ছে তার নিয়মে। থমাসন বসে আছেন বসার ঘরে। এই সকালটাতে মীরের অনুপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। যে মানুষটির কণ্ঠে সকালটা জেগে উঠত, সে নেই। চায়ের কাপটা টেবিলে রাখা, কিন্তু তার খাওয়ার ইচ্ছাটুকু নেই। খবরের কাগজ খুলে ধরা, অথচ চোখের সামনে অক্ষরগুলো ঝাপসা হয়ে যায়। সময় ঠিকই চলে যাচ্ছে, কিন্তু মন যেন আটকে আছে কোথাও। নিস্তব্ধ এই সকালে স্মৃতিরা বেশি হানা আনে। একসময় যে হাসি, যে উপস্থিতি সকলকে পূর্ণ করত, তা এখন শুধু মনে পড়ে। ঘড়ির কাঁটার শব্দ স্পষ্ট শোনা যায়, কারণ আর কোনো শব্দ নেই শূন্যতাকে ঢেকে দেওয়ার। এই নীরবতা ভারী, বুকের ভেতর জমে থাকা জঘন্য ব্যথা। বাইরে মানুষ চলাফেরা করছে, দিন শুরু হয়েছে, কিন্তু নিজের ভেতরেই কিছুই শুরু হয় না। সব কিছু ঠিকঠাক থাকলেও একটা বড় ফাঁকা জায়গা রয়ে যায়। সেই শূন্যতা চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে গভীরভাবে ধরা দেয়। এই সকালটা দিনের শুরু নয়, এক ধরনের অভাবের অনুভূতি, যেখানে আলো আছে কিন্তু উষ্ণতা নেই, শব্দ আছে কিন্তু সঙ্গ নেই। প্রিয় মানুষের উপস্থিতিতে সকালটা নিস্তব্ধ, ভারী, অসম্পূর্ণ। আহির ব্যাগপত্র গোছাচ্ছে। রাফিদ বসে বসে সেসব দেখছে। চোখে জল জমে, অথচ পড়ে না, পড়তে দিচ্ছে না। আহির চলে যাবে, মীর তো চলেই গিয়েছে, মোহিনী নেই। চারপাশটা যেন বিবর্ণ হয়ে উঠেছে, ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু। রাফিদ আহিরকে বাধা দিতে পারছে না। সে চাইছে আহির আরও কিছুদিন থাকুক, একসাথে সময় কাটাক। অবশ্য এতে উন্নতি আর হবে কোথায়? লোকে বলে যত বেশি কারোর সাথে সময় কাটানো হয়, তার সাথে তত বেশি স্মৃতি যুক্ত হয়। এরপর মানুষটা দূরে চলে গেলে সেই স্মৃতিগুলো হাতছানি দিবে। রাফিদ এক আঙুলের সাহায্যে চোখ দুটো মুছে ফেলে। আহির ব্যাগ গুছিয়ে বসে নীরবে। আজ নিজেকে তার ব্যর্থ মনে হচ্ছে। গোয়েন্দা নামক ট্যাগ নাম থেকেই মুছে ফেলবে নিশ্চিত করেছে। যেখানে নিজের বন্ধুর হত্যাকারীকে, নিজের প্রিয় মানুষটিকে খুঁজে পায়নি, সেখানে গোয়েন্দা বলে নিজেকে দাবি করা বোকামি মাত্র, লজ্জার। আহির সিগারেট ধরালো, ফুঁকতে শুরু করলো। মিনিট দুয়েক কেটে যাওয়ার পর মেরুদণ্ড সোজা করে বসে, হাতের সিগারেট অ্যাশট্রেতে রেখে দেয়। নির্বিকার ভঙ্গিতে বলল, আচ্ছা রাফিদ, যেদিন রাতে মোহিনীর খোঁজ নিতে গিয়েছিলাম, সেদিন ওর বাবার সাথে দেখা হয়েছিল, অ্যাম আই রাইট? কেন? ওদিন ওনার সাথে একজন মৌলভী ছিল, ওনাকে চিনিস? এলাকার, চিনব না কেন? চল। কোথায়? ওনার কাছে। উনি নিশ্চয়ই জানবেন মোহিনীরা কোথায় গিয়েছে। রাফিদ সজাগ হলো হঠাৎ। সর্বাঙ্গ কেঁপে উঠল। বলল, এটা তো মাথায় ছিল না, চল যাই। তারা দুজন ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। তাদের যেতে দেখল বৈঠকখানা থেকে আমজাদ, থমাসন। শালুক দেখলেন বাড়ির ছাদ থেকে, ওনার সাথে জয়ন্ত বেগম। শালুক হতাশায় চোখে মুখে পায়চারি করছে। তাকে অস্থির দেখে জয়ন্ত বেগম বললেন, কি ভাবছো, এরকম ছটফট করতেছো কেন? শালুক স্থির হলেন। জয়ন্ত এর পাশে এসে বসলেন, চোখ দুটো টলবল করছে। জয়ন্ত ফের বললেন, মীরের লাইগে মন কান্দে, বুঝি তো আমি। এটা হওয়ানারই কথা ছিল। আম্মা, তবু যে মীরকে আমি নিজের সন্তানের মতো পেলে পুষে বড় করলাম, সেদিন যা কিছু করা হয়েছিল সবটা রুম্পাকে খুশি করার জন্য। অন্যের ধন নিজের আপন বলে দাবি করাও যে পাপ বৌমা। মীর জীবনে ওর আপন বাবা মাকে পাইল না, হয়তো তাগো প্রতিরূপ হিসেবে তোমাকেও আদর কম আছিল না, তবু মীর তার আপন মা বাবার আদর পায় নাই। বাক্যটি হাওয়ার সাথে ভেসে গেল মায়ার কানে। সে ছাদেই আসছিল। শালুক তখন ডেকে এসেছিল, আসেনি। মায়া হঠাৎ মাকে দরকার পড়ায় ছাদে আসে। শব্দটি তাকে থ করে দাঁড় করিয়ে দেয়। শালুক জয়ন্তের কথার জবাব দেওয়ার আগেই নজর পড়ল মায়ার দিকে। মায়া প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। শালুক একবার জয়ন্তের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন। মায়ার দিকে এগিয়ে আসতে আসতে বললেন, তুই এখানে কখন এলি? আয়, বস এখানে, রোদ পোহালে ভালো লাগবে। মায়াকে নিয়ে জয়ন্ত এর সামনে বসালেন। মায়া ঘুরে ঘুরে দুজনকে দেখে ইশারায় জিজ্ঞেস করলো, মীরকে নিয়ে তারা কি বলছিল।
মীর আপন মা বাবার সন্তান নয় মানে? জয়ন্ত মায়ার ইশারা বুঝতে পেরে পান চেবানো বন্ধ করলেন। শক্ত মুখ দেখে মায়াকে, সেই সাথে শালুককে। শালুক থতমত খেয়ে বললেন, এসব কি বলছিস? তুই ভুল শুনেছিস, অন্য কিছু বলেছিলাম। মায়া ক্রোধের আভাস প্রকাশ করল। মীর চলে যাওয়ার পর রাগটা তার কিছুটা বেড়ে গিয়েছে। কারোর সাথে ভালো কথাতেও কখনো কখনো রেগে যায়। মুখ খামচে বোঝালো সে ভুল শোনেনি, সত্যটা জানতে চাই, কি লুকানো হচ্ছে। শালুকের মুখে অন্ধকার নেমে আসলো, চোখ মুখ এক করে ফেললেন। জয়ন্ত বরাবর চোখাচোখি করলেন। মেয়েকে কি জবাব দিবেন ভেবে পাচ্ছিলেন না। সত্যটা বলবেন না মিথ্যেটা, যেটা এত বছর ধরে লুকিয়ে রেখেছে। উনি ভীষণ বিপাকে পড়লেন। জয়ন্তর দৃষ্টি নত করলেন। মায়া বসা থেকে উঠে রেগে আবার বোঝালো সে সত্যটা এখনই জানতে চাই। এটা বোঝানোর পরেও যখন শালুকের প্রতিক্রিয়া দেখল না, তখন নীরবে ইশারা করলো, মীরকে আবার তোমরাই মেরে ফেলোনি তো? ইশারাটা তীরের মতো বিঁধল শালুকের গায়ে। চোখ দুটো ফুটে উঠল। জয়ন্ত অবাক হলেন মায়ার এহেন কথায়। শালুক বললেন, ছি, যেই ছেলেকে নিজের সন্তানের মতো ভালোবেসেছি, ওকে আমরা মেরে ফেলবো, এটা ভাবলি কি করে? শালুক রেগে নয়, বরং আবেগী হয়ে বলল কথাটা। জয়ন্ত বললেন, তোর মায়েরে এটা কইতে পারলি? তোর মা কত দুঃখ পাইছে মীরের যাওয়ার পর থাইকা, আর তুই কি কইলি? মায়া আবার ইশারা করলো, তাহলে সত্যটা বলো, মা কি লুকাচ্ছে? মীরের আপন মা বাবার আদর পায়নি মানে? তার মা বেঁচে ছিল না সেটা জানি, কিন্তু তার বাবা ছিলেন, আদর পাচ্ছিলেন। শালুক দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে বললেন, মীর আমার বোনের গর্ভের সন্তান নয়, মীর হায়দার বংশের সন্তান। শালুক থামলেন। তাদের মাথার উপর থেকে একটা কাক উড়ে গেল। মায়া পিছপা হয়ে ছিটকে সরে যায়, চোখ স্থির। শালুক চাপা স্বরে কাঁদলেন। জয়ন্ত বেগমও মাথা নিচু করে বসে আছেন, যেন মহাৎ পাপের পর্দা উঠে যাচ্ছে। মায়া ধীর পায়ে হেঁটে মায়ের কাছে আসলো। হাঁটু ভাঁজ শালুকের পায়ের উপর জড়িয়ে ধরে বসেছে। ইশারায় বলল, এর মানে কি মা? আর কোন হায়দার বংশের ছেলে ছিল মীর? আসল সত্যটা বলো। মায়ার কণ্ঠ থেকে স্বর আর না আসলেও ভেতর থেকে এক প্রকার চিৎকারের আওয়াজ সৃষ্টি হলো। সেটা মায়ার চোখের মাধ্যমে বের হয়ে আসলো। শালুক সময় নিলেন, নিজেকে সামলে নিলেন। জয়ন্ত বললেন, সত্যটা লুকাইয়া আর কি হইব, বইলা দাও। সত্য আজ হোক কাল হোক সবার সামনে আসারই ছিল। শালুক বললেন, আমার বোন রুম্পার সাথে থমাসের বিয়ে 6 বছর কেটে যাওয়ার পরও ওদের কোনো সন্তান হচ্ছিল না। এরপর চিকিৎসা শুরু হয়, তাতেও উন্নতি হয় না। এরকম আরও একটি বছর কেটে যাওয়ার পর একজন ডাক্তারের হাতে রুম্পা পড়ে, আর উনি কিছু নিয়ম ঔষধ দেন, বলেন এতে সন্তান নিশ্চিত হওয়ার সম্ভাবনা আছে। আর সেইবার সত্যি মিরাকেল ঘটে, রূপা অন্তঃসত্ত্বা হয়। ওকে গ্রামে নিয়ে আসে থমাস। এভাবে 9টি মাস কেটে যাওয়ার পর সময় আসে সন্তান প্রসবের দিন। সেদিন রুম্পা বারবার বলছিল ও বাঁচবে না, গুরুতর অবস্থা হয় ওর। হাসপাতালে নেওয়ার মতো ব্যবস্থা ছিল না তখন। একজন হাকিমকে ডাকা হয়, দায়। ওনারা রুম্পার চিকিৎসা করে গোপনে আমাদের কাছে জানান রুম্পার পেটের সন্তান মারা গিয়েছে, যার জন্য রুম্পা অনেক বেশি কাতরাচ্ছিল ব্যথায়। আমি খুব কষ্ট পাই সেদিন, এবং থমাস। কি করব ভেবে পাচ্ছিলাম না। অমন সময়, ঠিক সেই সময় আমাদের মাথায় নিকৃষ্ট চিন্তা আসে, বাচ্চা চুরি করার। আমাকে যদিও সেদিন আম্মা থমাস বারণ করেছিল এমনটি করার জন্য, কিন্তু নিজের বোনকে খুশি করতে এটা যেন করতেই হয়েছে। আমি জলদি করে দাইকে পাঠাই, তাকে জিজ্ঞেস করি সেদিন আর কারোর বাচ্চার জন্ম হয়েছে কিনা। সে ভেবে জানায় হায়দার বংশে যমজ দুটো ছেলে সন্তান হয়েছে। আমি ওকে সেখান থেকে একটা বাচ্চা চুরি করে আনতে বলি, এবং তার জন্য ওকে বেশ টাকা পয়সা দেওয়া হয়। রুম্পা সেদিন মৃত সন্তান জন্ম দেয়। মৃত সন্তান সরিয়ে সেখানে হায়দার বংশের সন্তান রাখা হয়। আর রুম্পা মৃত্যুর আগে অন্যের ছেলেকে নিজের ছেলে বলে জেনে দুনিয়া থেকে বিদায় নেয়। শালুক বিরতি রেখে বলে, চাঁদের মধ্যে উজ্জ্বল ছিল মীর। দেখেই মায়া লেগে গিয়েছিল সবার। এতটা সুন্দর শিশু আমরা দেখিনি। আমি সন্তানের লোভে পড়ি। তখন রাফিদ দুনিয়াতে আসেনি। আমি মীরকেই লালন পালন করে বড় করি। থমাসেরও ভীষণ মায়া হয় ওর জন্য। এরপর বড় হলে তিনি থাইল্যান্ডে নিয়ে যান পড়াশোনা করার জন্য।
মায়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে শালুকের দিকে। তার দিকে তাকানোর রেশ কাটলে তাকায় জয়ন্তের দিকে। জয়ন্ত বললেন, দাদু, তোর মা ঠিকই কইছে, মীর হায়দার বংশের সন্তান। মায়া কথা বলতে পারে না, আর এখন যেন ইশারাটুকুও ভুলে গিয়েছে। মেঝেতে লেপ্টে বসে আছে। শালুক বললেন, মীর ওর মা বাবার আদর পায়নি, শেষমেশ জীবনের আয়ুরেখাটাও দীর্ঘ হলো না। মায়া ঢোক গিলে দম ফেলে ইশারায় প্রশ্ন করল, কোন হায়দার বংশ? শালুক বললেন, দ্য সাইলেন্ট ম্যানর বইটির লেখক সুফিয়ান হায়দার ওরফে সেই অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার বংশধর। মায়া আবার পুরোপুরি আশ্চর্য হলো। আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছে গিয়েছে। কি শুনছে? অবাক হচ্ছে, চোখের পলক ফেলতে ভুলে যাচ্ছে। মায়া পুনরায় বোঝালো, তুমি দ্য সাইলেন্ট ম্যানর বইটি সম্পর্কে জানো? আর সুফিয়ান হায়দারের তো স্ত্রী মানে ফারদিনা অন্তঃসত্ত্বা থাকাকালীন মারা গিয়েছে। সুফিয়ান হায়দার নিজের হাতে হত্যা করেছিল। শালক কেঁদে উঠল। তাকে এই দ্বিতীয়বার মায়া এভাবে কাঁদতে দেখছে। প্রথমবার মীরের জন্য কাঁদতে দেখেছে। চোখের জল তখন মুষলধারে বৃষ্টির মতো পড়ছিল। আজও তেমনভাবেই পড়ছে। শালকের অভিব্যক্তি বলে দিচ্ছে সে কষ্ট পাচ্ছে, তবে তার কষ্টের ব্যাখ্যা এখনো মায়া ধরতে পারছে না। মীরের জন্য নাকি সুফিয়ান হায়দারের জন্য? কি হয়েছিল তার সাথে? আহির তাকে যতটুকু বলেছিল তার থেকে বেশি কিছু কি শালক জানে? আর অতিরিক্ত জানাটা নিশ্চয়ই করুণ কিছু বলে মায়া নিশ্চিত করল। মায়া মেঝে থেকে উঠে মায়ের মুখোমুখি হয়ে বসে। শালক দৃষ্টি নত করে রেখেছে। মায়া তার মায়ের চোখে জল মুছে দিল। বোঝালো, সুফিয়ান হায়দারের সন্তান মানে দ্য সাইলেন্ট ম্যানর বইটি তুমি পড়েছিলে, তবে কখনোই বলনি কেন? শালক বাধ্য হলেন এহেন প্রশ্নের জবাব দিতে। জবাব যে দিতেই হবে। চোখ মুখ শাড়ির আঁচল দিয়ে মুছলেন। সতেজ হলেন। চোখ তুলে ছাদের এক কোণে গোলাপ গাছটির দিকে তাকালেন। বললেন, আমরা কেন আমাদের বংশের আসল পরিচয় দিতাম না সেটা জানতে পেরেছিস? সম্রাট নিষাদের বংশধর, এই জন্যই বরাবর আমরা চুপ থাকতাম। কিন্তু আমরা জানি কে সুফিয়ান হায়দার, কে ফারদিনা। আর সুফিয়ান হায়দার মৃত্যুর আগে তার বোন তাকে কি উপহার দিতে চেয়েছিল। এতটুকু বলেই থামেন। মায়া ভুরুটি ভাঁজ করে চোখ দুটো গভীর করেই ঠোঁট ফাঁক করে তাকিয়ে আছে। যতই শালুক গভীরে যাচ্ছে মায়া ততই স্তব্ধ হয়ে যাচ্ছে। কত মানুষ এখনো সুফিয়ান হায়দারের সম্পর্কে জানার চেষ্টা করছে। সে শেষবার কি বলতে চেয়েছিল, তার বোন কি উপহার দিতে চেয়েছিল, কেউ জানে না। তা জানার আগ্রহ যে প্রতিটা মানুষের। শালুক বসা থেকে উঠে দাঁড়ান, হেঁটে রেলিং ধরে দাঁড়ান। মায়া মায়ের পিছু পিছু গেল। সে পারছে না শালুকের ভেতর থেকে সত্যগুলো টেনে বের করে আনতে। মায়া তার মাকে তাড়া দিল। শালুক কণ্ঠ খাদে নামিয়ে শীতল কণ্ঠে বললেন, সেদিন বিন্তি কি উপহার দিতে চেয়েছিল জানিস? বলেই শালুক রহস্যময় একটা হাসি দিলেন। মায়া মাথা হ্যাঁ সূচক আকার নাড়ায়। ঠিক তখনই জয়ন্ত বেগম মায়ার বাঁ পাশে এসে দাঁড়িয়ে বলেন, সুফিয়ান যাকে হত্যা করে দিশেহারা হয়ে গিয়েছিল সেই মানুষটিকে উপহার দিতে চেয়েছিল বিন্তি। ফারদিনে বেঁচে ছিল। জয়ন্তের কণ্ঠ বজ্রপাতের মতন ধারালো হয়ে উঠল। তার কথা বলার ধরনও বদলে যায়। তার অভিব্যক্তি, পরিবেশ দিনের হলেও নিস্তব্ধতায় যেন ঘিরে গিয়েছে চারিপাশ। মায়া একবার শালুককে একবার জয়ন্তীকে দেখছে। ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দুজনকে দেখছে। তারা কি বলছে মায়া যে বিশ্বাস করতে পারছে না। শালুক বললেন, ভাবছিস ফারদিনা কিভাবে বেঁচে থাকতে পারে? উত্তর হচ্ছে, আল্লাহ চাইলে সবই পারে। ফারদিনা তখন অন্তঃসত্ত্বা ছিল। অল্প আঘাতেই কাবু হয়ে গিয়েছিল। ক্লান্তিতে না খেয়ে থাকায় ওর ভাইদের মার ধরে সেদিন ফারদিনা পুরোপুরি সজ্ঞান হারিয়ে ফেলেছিল। নারী অবধি খুঁজে পাওয়া যায়নি। যখন ফারদিনাকে গোসল করানোর ব্যবস্থা করা হয় তখন তার চোখে মুখে জল পড়তেই নড়ে চড়ে ওঠে। আর তাকে জীবিত বলে নিশ্চিত করেছিল মৌলভীর মেয়ে হেলেনা। ফারদিনাকে সে সবার আড়ালে বাড়িতে নিয়ে যায়। মৌলভী চেয়েছিল সুফিয়ানকে সত্যটা বলতে, কিন্তু আপাতত কাউকে কিছু বলার দরকার নেই বলে হেলেনা জানায়। হেলেনা ফারদিনাকে সুস্থ সবল করার জন্য আপ্রাণ চেষ্টা করে, যতটা রক্তের বোনও করে না। ফারদিনা এক পর্যায়ে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, সুফিয়ান কোথায়?
হেলেনা তখন সব ঘটনা খুলে বলে। এরপর ফারদিনা সুফিয়ানের ভালোবাসা পরীক্ষা করার জন্য হেলেনাকে সুফিয়ানের গা ঘেঁষতে বলে। কিন্তু সুফিয়ান ফারদিনার অনুপস্থিতিতেও তাকে ভালোবেসেছিল। হেলেনা বুদ্ধি করে সুফিয়ানের বোন বিন্তিকে ফারদিনার সাথে দেখা করায়, সব সত্য বলে। বিন্তি খুব খুশি হয়, কিন্তু তাৎক্ষণিক সুফিয়ানকে কিছু বলেনি, অবাক করার জন্য। সুফিয়ানের জন্মদিনে চেয়েছিল সত্যটা বলবে, তার ভালোবাসাকে উপহার দেবে, কিন্তু আর সেই সত্য সবার সামনে আসেনি। সব শেষ হয়ে যায়। শালুক থামেন, চোখে আবার জল জমে। ফের বললেন, সেদিন বোধহয় দেরি করে সুফিয়ানের জন্মদিন পর্যন্ত অপেক্ষা করাটা বোকামি ছিল। যদি সুফিয়ানকে সত্যটা আগেই বলে দিত, তবে রশিদ তালুকদার মেয়ে পেয়ে আর সুফিয়ানকে খুন করতেন না। এই জন্যই বলা হয়, কারো জন্য কিছু করতে হলে, কাউকে উপহার দিতে হলে তা তাৎক্ষণিক দিয়ে দাও। কেননা তাজমহল সারা দুনিয়া দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। মায়া চোখের জল ফেলছে। এতটা করুণ, এতটা নিষ্ঠুর কেন হয়েছিল সুফিয়ান হায়দারের ভাগ্য? কেন? মায়ার সেই সব ভেবেই কান্না পাচ্ছে। খুব করে কাঁদতে ইচ্ছে করছে। খোলা আকাশের নিচে বসে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে মন চাইছে। হয়তো এইভাবে আরেকটু কাঁদলে শান্তি পাওয়া যেত। মায়া চোখ মুছে ফেলে প্রশ্ন করল ইশারায়, তাহলে সেদিন জানাজা কার আর মাটি কাকে দেওয়া হয়েছিল? শালক বললেন, সেদিন একটা কবর ঠিকই খোঁড়া হয়েছিল, এবং কবরের কাঠামো করা হয়েছিল এমনভাবে যেন সেখানে কাউকে মাটি দেওয়া হয়েছে। আসলে কাউকে মাটি দেওয়া হয়নি। সেদিন সুফিয়ান সচক্ষে কিছুই দেখেনি। বাকি সত্য বললেন জয়ন্ত। এরপর ফারদিনা সিন্ধুতলিই ছিল। ক্রোধে আর তার বাবার সাথেও দেখা করেনি। হায়দার বাড়িতেও আর ফেরেনি। যেই বাড়িতে সুফিয়ান নেই, সেই বাড়িতে সেও প্রবেশ করবে না নিশ্চিত ছিল। এভাবে দীর্ঘ 9টা মাস কেটে যাওয়ার পর তার কোল জুড়ে সন্তান আসে। সুফিয়ান হায়দারের মতোই সুন্দর ছিল, যেন আরেক সুফিয়ান। তার সন্তান হওয়ার পর আজমত নূরবেগ দেশের মাটিতে আবার পা রেখেছিল। ফারদিনাকে আজমত মন থেকেই পছন্দ করত, ভালোবাসত, কখনো মুখ ফুটে বলেনি। এরপর ফারদিনাকে প্রেম নিবেদন করলে সে আর রাজি হয়নি। বাকি জীবনটা সুফিয়ানের স্মৃতির ঘিরেই কাটিয়ে দেয়। তার সন্তান বড় হয়, বিয়ে হয়, সেই ঘরে সন্তান আসে। এভাবে তার বংশ বিস্তার করলেও একসময় যেন সবাই সবকিছু ভুলে যায়। বিশেষ করে আমরা যখন মীরকে নিয়ে আসি, তারপর থেকে সেই বংশের কারোর খোঁজ পাওয়া যায়নি। মায়া আবার ইশারায় বলল, মীরের যমজ ভাই? শালক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, জানি না ও কোথায়, হয়তো বেঁচে আছে। তবে জানতে পেরেছিলাম ওদের মা বাবা নেই, মারা গিয়েছেন। সুফিয়ান হায়দার সেদিন কি বলতে চেয়েছিল? রাফিদ ও আহির মসজিদের সামনে দাঁড়িয়ে আছে প্রায় ঘণ্টাখানেক। জোহরের আজান পড়েছে। তারা প্রথমবার মসজিদে এসে পায়নি মৌলভীকে। এরপর বাড়িতে গিয়েছিল, বাজারে ছিল না সেদিকে। ঘুরে ফিরে এখন মসজিদে আসলে আজানের ধ্বনি পায়। নিশ্চয়ই সে ভেতরে নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। নামাজ শেষ হয়, একে একে সমস্ত মুরব্বীরা মসজিদ থেকে বের হয়। সবাই চলে গেলেও মৌলভীকে দেখা গেল না। আহির ও রাফিদ একটু ভেতরে প্রবেশ করে উকি দিল মসজিদের ভেতর। মৌলভী ভেতরে বসে কোরআন শরীফ পড়ছেন। রাফিদ তখন ডাকলেন তাকে। উনি প্রথম ডাকেই সাড়া পেয়ে আসেন। আহির ভদ্রতার সাথে বলল, চাচা, সমস্যা না থাকলে একটু বাইরে আসুন, কোথাও বসি, 4টে কথা ছিল। মৌলভী প্রথমে আহিরকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন, এরপর তাকান রাফিদের দিকে। রাফিদকে তিনি চিনতে পারলেন। বললেন, কি বলবা তোমরা? একটু সময় দরকার, চলুন ঘাটপাড়ে বসি, বলল আহির। এরপর তারা মসজিদের ঘাটপাড়ে বসে। আহির পুকুরের জলের দিকে চেয়ে বলল, চাচা, মাস্টার বাড়ি তালাবদ্ধ কেন? ওনারা কোথায় গিয়েছেন? মৌলভী অস্বস্তিকর অবস্থায় পড়লেন যেন। কটমট করে তাকায় আহিরের দিকে। হাতে ছিল তসবি। খুব দ্রুত তসবির দানা টানতে শুরু করলেন। বললেন, এসব আমি জানবো কিভাবে? আপনি সব জানেন। সেদিন রাতে আপনি তার সাথে ছিলেন, শেষ আপনি দেখেছেন, আহির বলল। মৌলভী কবার ঢোক গিলল। বললেন, বাজারে বসে দেখা হয়, তাই কথা বলতে বলতে বাড়ির পথে ফিরছিলাম। সত্যটা বলুন, নয় কিন্তু ঠান্ডা পুকুরে আপনাকে ডোবাবো। আপনি মুরব্বী, সম্মান দিচ্ছি, বজায় রাখুন। মৌলভী এবার একটু শান্ত হলেন, হাত থামে।
চোখ সরে অন্যদিকে। বললেন, কোথাও চলে গিয়েছে। কোথায়? জানি না। মোহিনীও চলে গিয়েছে? মৌলভী এবার একটু সময় নিয়ে বললেন, মোহিনীকে মেরে ফেলেছে। আহির থ হয়ে বলল, মেরে ফেলেছে মানে? কে মেরেছে? ওর আপন মানুষই, বলে কেঁদে উঠলেন মৌলভী সাহেব।